নারিকেল গাছের ডগার শলা উঠাচ্ছি ঝাড়ু তৈরি করার জন্য। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। গতকাল সন্ধ্যার সময় আমার বড় মেয়ে সোমার বাসায় আসছিলাম। এখন সকালবেলা, আমরা বাড়ি চলে যাব। সোমা বলছে, মা দুপুরের জন্য ভাত নিয়ে যাবেন, আমি রান্না বান্না করে দিচ্ছি। তো আমি বলছি, ভাত নেব না, শুধু তরকারি দিয়ে দাও, ভাত নেওয়ার দরকার নাই, বাড়ি গিয়ে ভাত রান্না করব। দুপুরবেলায় ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না। ও রান্না করছে কাঁঠালের এঁচড়। কিভাবে রান্না করছে আমি দেখছি। ও বলছে, মা সরিষার তেল একটু বেশি করে দিয়েছি, তেলটা ভালো করে গরম হলে পাঁচফোড়ন আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। এরপরে আদা, জিরা, রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। তারপরে গুঁড়ো মরিচ, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়েছি, একটা টমেটোও দিয়েছি। সব মিলিয়ে মশলাটাকে জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হলে এখন কাঁঠালের এঁচড়টা দিয়ে দিচ্ছি। অর্ধেকটা রান্না করবে আর অর্ধেকটা রেখে দিয়েছি, বেশি হয়ে যাবে। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি, বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। শুকনো শিমের বিচি ভাজা আর হেলনের ডাল একসাথে সিদ্ধ করে রেখেছি, ডালের পরিমাণ লবণ, হলুদ আর কাঁচামরিচ দিয়ে। এঁচড়টাকে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো মশলার সাথে কষিয়ে নিয়ে এরপরে সিদ্ধ করে রাখা হেলনের ডাল আর শিমের বিচি দিয়ে দেবে। তারপরে সামান্য একটু জল দিয়ে ঢেকে ঢেকে রান্না করবে। আশা করছি রান্নাটা খুবই চমৎকার হবে, দেখতেও ভালো লাগছে। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে অনুরোধ করব পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ঢেকে ঢেকে খুব সুন্দর মতো এঁচড়টা রান্না করে নিল। আমার কাছে মনে হচ্ছে খুবই চমৎকার হবে। সাথে একটু মুসুরির ডাল রান্না করেছে, আর গতকাল সন্ধ্যার সময় আজকের জন্য মাছের পাতুরি করে রেখেছিলাম। আমাদের জন্য একটা আর ওদের জন্য একটা। এখন 2টা পাতুরি একটু গরম করে নেবে। ভাত হয়ে গেছে। একসাথে জামাই, মেয়ে আমরা সবাই বের হয়ে যাব। শুধু বাসায় থাকবে অনুভা আর অরিন্দম। রান্না শেষ। আমাদের সবার জন্য দুপুরের খাবারগুলি বক্সে নেওয়া হয়ে গেছে। এখন আমরা বের হব। তো আমার নাতনির শরীরটা একটু খারাপ লাগছে। কিছুদিন যাবৎ ওর জ্বর ছিল, এখন অবশ্য জ্বর নাই, তবে শরীর একটু দুর্বল। ডাক্তার বলেছেন কিছুদিন রেস্টে থাকতে, একেবারে বেড রেস্টে। কিছুক্ষণ আগে সোমা স্কুলে ফোন দিয়ে ছুটি নিয়েছে। আজ ছেলে মেয়ের সাথে থাকবে, তাই ওরা খুব খুশি। আগামীকাল 1লা মে, আগামীকালও বন্ধ আছে। আবার শুক্রবার, শনিবার 2 দিন বন্ধ। কয়েকদিন যাবৎ আমার নাতনিটার শরীর খুব খারাপ ছিল। মুখে রুচি নাই, খাবারও খেতে পারে না, তার জন্য একেবারেই শুকিয়ে গেছে। নাতি নাতনি 2টাকে রেখে যাব, খুবই খারাপ লাগছে আমার। একটু কোলে নিয়ে আদর করি নাতনিটাকে। আমি যেদিন ঢাকা থেকে আসবো শুনে, ওই দিন ও কতবার যে ফোন দিবে। যতক্ষণ পর্যন্ত বাসায় এসে না পৌঁছাই, ততক্ষণ পর্যন্ত কিছুক্ষণ পর পর ও ফোন দিবে। আর মাকে বলবে, মা দিদারা কোথায় আছে একটু খোঁজ নেন, দিদারা কোথায় আছে একটু খোঁজ নেন, এরকম করবে। আমি আসলে আমার হাতে ভাত খাবে, আমার হাতে স্নান করবে, আমার পাশে পাশে থাকবে। আমরাও এসে তেমন থাকতে পারি না। আগের দিন বিকালে অথবা রাতের বেলায় আসি, পরদিন সকালে চলে যাই। হয়তোবা কোনোদিন একদিন থাকি, এরকম।
গতকাল সন্ধ্যার সময় বাসায় আসছিলাম, এখন চলে যাচ্ছি। তো ধানগুলো শুকালে আমরা হয়তোবা কাল পরশুর ভিতরে ঢাকায় চলে যাব। আমার নাতি অরিন্দম ফেনী পাইলট হাই স্কুলে ক্লাস 10-এ পড়ে। যেমন ভদ্র, নম্র, বিনয়ী, তেমনি ছাত্র হিসাবেও খুবই ভালো। আমার ছোট্ট নাতনি অনুভা ও ক্লাস 3-তে পড়ে মায়ের স্কুলে। অনুভাও লেখাপড়ায়, কবিতা আবৃত্তি, তারপর হাতের লেখা, ছবি আঁকা সব দিকে দাদার মতোই। সব আপনাদের আশীর্বাদ এবং ঠাকুরের আশীর্বাদ। কয়দিন যাবৎ নাতনিটা জ্বরে একটু কষ্ট পেয়েছে। তো আজ কয়দিন অবশ্য ভালো আছে, তবে ডাক্তার বলেছে একেবারে রেস্টে থাকতে, তাই ওর মা আজকের দিনের জন্য ছুটি নিয়েছে। এই জন্যই আমাদের মনটা একটু ভালো আছে। ওদেরকে একা ভাই বোন দুজনকে ঘরে রেখে যেতে আমার খুব কষ্ট হতো। মেয়েটা ছুটি নেওয়াতে ভালো লাগছে। রান্না বান্নাও হয়ে গেছে, জামাই বাবাজির জন্য খাবার দিয়েছে, আমাদের খাবারটাও নিয়ে যাচ্ছি। আর সারাদিন তেমন কোনো কাজ নাই। ছেলে মেয়ে দুইটাকে নিয়ে খুব ভালো মতো থাকবে। আমরাও বের হয়ে যাচ্ছি, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে ধান রৌদ্রে দেব, খুব রৌদ্র উঠেছে। ফেনী থেকে আমাদের বাড়ি যেতে 10-15 মিনিটের বেশি সময় লাগবে না। অল্প সময়ে বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি এসেই ধানগুলো মেলে দিয়েছি। এরপর ঘর ঝাড়ু দিয়ে ঘরটা একটু মুছে নিয়েছি, উঠোন ঝাড়ু দিয়েছি। এরই মধ্যে আবার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। মনে হচ্ছে 1 ঘন্টাও রৌদ্র পড়ে নাই। আবার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে একেবারে হাওয়া বাতাস বইছিল, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। তাড়াতাড়ি ধানগুলো উঠিয়ে নিলাম। মনটাই খারাপ হয়ে গেল। ভাবছিলাম ধানগুলো যদি আজকে শুকাতো, বিকালের দিকে মিলে নিয়ে ভাঙ্গিয়ে আনা হতো, এরপরে আগামীকাল সকালবেলায় আমরা ঢাকায় চলে যেতাম। কিন্তু আগামীকালও যাওয়া হবে না। সকাল থেকে ধান নিয়ে ছুটাছুটি করে একেবারে ক্লান্ত হয়ে গেছি। তো এখন স্নান করে আসলাম, দুপুর 2:30 বাজে। আমরা ভাত খেতে বসলাম। এখন মনে হচ্ছে একটু হালকা রৌদ্র উঠেছে, তবে এই রোদে ধানের কিছুই হবে না, তাই ধান আজকে আর রৌদ্রে দেব না। ফেনী থেকে আসার সময় সোমা তরকারি দিয়েছিল, কাঁঠালের এঁচড় 1 বক্স পুরা, আবার একটা পাতুরি দিয়েছে। তো এই 2টা দিয়ে আমাদের খাওয়া হবে। বাড়ি এসে শুধু ভাত রান্না করেছি। এঁচড়ের তরকারিটা খুবই চমৎকার হয়েছে, খেতে খুব ভালো লাগছে। বীজগুলো মিষ্টি মিষ্টি, আর তরকারিটাও খুবই চমৎকার হয়েছে। মাছের পাতুরিও ভালো হয়েছে। অল্প একটু মাছের পাতুরি রেখে বাকিটা খেয়ে নেব, আর এঁচড়টাও খেয়ে নেব, কারণ রাত পর্যন্ত থাকলে এটা নষ্ট হয়ে যাবে। একটু পাতুরি থাকবে, ওটা নষ্ট হবে না। আসার সময় সোমা গরম করে দিয়েছিল, তাই নষ্ট হওয়ার সুযোগ নেই। রাতে আর ভাত খাওয়া হবে না। যদি অল্প একটু ভাত থাকে, এটা আগামীকাল সকালবেলায় খাওয়া হবে। আজও সকালবেলায় ফেনী থেকে খেয়ে আসছি। একটু কাঁঠালের তরকারি আর 2টা ডিম সিদ্ধ করে দিয়েছে। খাবো না বলছি, তারপরেও ও বলছে মা একটু খেয়ে যান, বাড়িতে গিয়ে তো আবার ধানের কাজ করতে হবে। এক সময় আমি নিজেই বলি, বাড়িতে আসছি অল্প কয়টা ধানের জন্য কত টাকা খরচ করে লস হবে, এসব ভেবে নিজেই অনেক সময় বলি। আসলে কিন্তু লস হয় না। আমার শাশুড়ি মা বা আমার মা বলতেন, ঘরের জিনিস জাহাজের ভরা, আর কিনা জিনিস লেহাজোহা। লেহাজোহা মানে সমান সমান, যা কিনেছি তাই। কিন্তু ঘরেরটার অনেক বরকত। যেমন ধান যা পেয়েছি, ধানগুলো ভাঙালে কুড়াগুলো বিক্রি করতে পারবো,
তারপর খড়গুলো বিক্রি করতে পারবো, খুদ হলে খুদ বিক্রি করতে পারবো, চাল যা হয় ওটা তো লাভই। তো ওইসব হিসাব করলে আসলে কোনো সময় লস হয় না। এদিকে আবার এই সময় যদি বাড়ি না আসতাম, আম কাঁঠালগুলি পেতাম না। কারণ গাছে ৩টা গাছ আছে, ৩টা গাছেই প্রচুর আম ধরেছে। একটা হলো আম্রপালি, আরেকটা হলো সুরমাইয়া ফজলি, আরেকটা হলো হিমসাগর। এই ৩টা গাছে প্রচুর আম ধরেছে। তো হিমসাগর যে আম গাছটা, ওই গাছের আম পাকা আরম্ভ হয়েছে। ধান না থাকলেও এই সময়টায় যদি বাড়ি না আসি, তাহলে বাড়ির আম কাঁঠাল কিছুই পাই না। এনারা হলেন জয়শ্রীর ঠাকুরমা ঠাকুরদাদু। বয়স ৯০ পার হয়ে গেছে। আমরা সবাই এক ঘরের মানুষ। এখন হয়তো ভিন্নভাবেই আছেন। তো উনি হলেন আমার জ্যাঠা শ্বশুরের ঘরের বড় ভাসুর। উনি যা। ভাসুর একেবারে কানে শোনেন না। কানের কাছে যদি মাইকও বাজায়, উনি শুনবেন না, এরকম অবস্থা। এই হলো গোপালের মা দিদি। ধারের উপর বসে বসে কাজ করছেন। ওনাদের একটু ভিডিও ধারণ করলাম। আজ বৃহস্পতিবার, এখন সকাল 6:45 বাজে। আমরা আসলাম আমাদের পাশের বাড়িতে একটা কাজে। যাওয়ার পথে দেখছি পাটি পাতা গাছে প্রচুর সাদা সাদা ফুল হয়ে আছে। খুব ভালো লাগছে দেখতে। এগুলিকে অনেকে মোস্তাক গাছও বলে। এটা দিয়ে পাটি, বিছানা এগুলি তৈরি করা হয়। গতকাল ফেনী থেকে আসার সময় এখানে কয়েকটা নারিকেল গাছের ডগা দেখেছিলাম, রৌদ্রে দিয়েছে। এগুলি হলো আমাদের পাশের বাড়ির মনির কাকাদের। গতকাল সন্ধ্যার সময় উনি যখন দোকানের দিকে আসছিলেন, তখন আমি বলে দিয়েছিলাম যে কাকাকে একটু জিজ্ঞাসা করিও এখান থেকে কয়েকটা শলা উঠিয়ে নিয়ে যেতে পারবো কিনা। ওনাকে জিজ্ঞাসা করতেই উনি বলেছেন, কাকা নিয়ে যান, কোনো সমস্যা নাই। চাচিকে বলবেন এখানে এসে বসে বসে যত ইচ্ছা উনি শলা উঠিয়ে নিয়ে যেতে পারবেন। তাই এখন একেবারে সকালবেলায় চলে আসলাম এখানে। আসার সময় একটা বটি নিয়ে আসছি। ওনাকে বলছি ডগার মাঝখানের পাতাগুলি কেটে নিতে। ওই পাতার শলা দিয়ে ভালো ঝাড়ু হবে। উঠান ঝাড়ু দেব, তাই শলাগুলো একটু মজবুত হলে ভালোই হবে। আমাদের কয়েকটা নারিকেল গাছ ছিল, সবগুলো গাছ মরে গেছে। আমরাও বাড়িতে থাকি না, প্রচুর কাঠবিড়ালি। কাঠবিড়ালি নারিকেল গাছের ফুল, ফল, কচি পাতা সব কেটে কেটে এক সময় একটা একটা করে সবগুলো নারিকেল গাছ মরে গেছে। কয়েকটা নারিকেল পাতা এনে এখানে দিয়েছেন, তো আমি এখন বসে বসে শলাগুলো উঠিয়ে নিচ্ছি। উনি গেছেন কাকাদের বাড়িতে আমার জন্য বসার একটা পিঁড়ি আনতে। এই জমিটা আমাদের। পুরো বিশাল একটা জমি আমার শ্বশুর মশাই কিনেছিলেন। তো এখন তো আমাদের বাড়িতে 4 জন শরিক আছে, 4 ভাগের 1 ভাগ আমাদের আর 3 ভাগ অন্য শরিকদের। তো এটা হলো গোপালের ভাগ। ওর জমির উপর গ্রামীণ ফোনের টাওয়ার। তো এটা তো গ্রামীণ ফোনের ওদেরকে 100 বছরের জন্য দিয়ে দিয়েছে। এখানে আর ও কোনো চাষবাস করতে পারবে না। তাই এদিকে একটা বাঁশঝাড় লাগিয়েছে কিছুদিন আগে, বেশি দিন হয় নাই। বাঁশঝাড়টা কিন্তু সুন্দরই দেখা যাচ্ছে। কি যে ভালো লাগছে দেখতে। আমাদের জমিতে এখনো ধান হয়। আমন মৌসুমে আমরা জমিতে ধানের চাষ করি। এই জমিতে আমন মৌসুমে যখন ধান লাগানো হয়, সার ওষুধ কিছুই লাগে না। এমনি এমনি খুব ভালো ধান হয়। আমরা ঢাকায় থাকি ঠিকই, কিন্তু বাড়ি থেকে আমাদের খাদ্যের যোগান হয়। চাল, ডাল, তেল এইসব আমরা বাড়ি থেকে নিয়ে যাই। সব সময় চেষ্টা করি অর্গানিক খাবারগুলি খেতে।
অনেকগুলো শলা উঠিয়েছি, প্রায় 2টা ঝাড়ু হবে। শলাগুলো পুকুর থেকে ভালো করে ধুয়ে নিজেরাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাড়ি আসলাম। এরপরে ধানগুলো মেলে দিচ্ছি। আজও ভালোই রৌদ্র উঠেছে, দেখা যাক আজ ধানগুলি শুকায় কিনা। এখন দুপুরের জন্য রান্নার আয়োজন করব। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। বাড়ি এসে বিভিন্ন ধরনের কাজের ঝামেলায় হয়তো আপনাদের কমেন্টসের রিপ্লাই দিতে একটু দেরি হয়ে যায়, তবে আমি সব সময় আপনাদের কমেন্টসগুলি দেখি এবং রিপ্লাইও দিয়ে থাকি। এখন কুমড়ো শাকগুলো রান্নার জন্য কেটে কুটে রেডি করে নেব। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।